শুরু করে পরবর্তীতে 6 দফা আন্দোলন, 11 দফা, ছাত্রদের 11 দফা আন্দোলন, বিশেষ করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দিনাজপুর গভর্নমেন্ট কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম সে সময়। তো ছাত্রদের মনে তো একটা বিপ্লবী ভাব থাকেই। তাছাড়া এখানে যে বড় মাঠটা আছে, বড় মাঠ মানে আমি যেটা বলতে চাচ্ছি সার্কিট হাউসের ঠিক সামনে তখন বাংলা স্কুলের ফুটবল টিম, হকি টিম খুবই ভালো ছিল। তো এখানে ইপিআররা খেলতো, ইপিআরদেরও খুব ভালো হকি টিম ছিল। তো তাদের কাছে আমরা শিখতাম। তো শিখতে শিখতে কিছু বাঙালি ইপিআরদের সাথে আমাদের একটা হৃদ্যতা হয়ে যায়। তো তাদের সাথে কথাবার্তা বলতাম এবং তারাও যখন এই বিষয়গুলো নিয়ে আমাদের বলতো যে আমরা এখানে কুটিবাড়িতে আমরাও নিষ্পেষিত, নিপীড়িত, তো তাদের এই কথাগুলি শুনে আমরাও এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করতাম। এবং পরবর্তীতে যে সময়ে একেবারে পিক আওয়ার, যে সময় হবে কি বলে ঘেরাও হবে, তার আগেই তারা আমাদের সাথে যোগাযোগ করতো এবং বলতো যে তোমরা কোনো কিছু করছো না কেন? আমরা বলি যে ভাই আমাদের তো নিরস্ত্র, আমাদের হাতে কোনো কিছু নেই, অস্ত্র আছে সব আপনাদের হাতে, আপনারা শুরু করেন তারপর আমরা। আবার তারা বলতো না আপনারা শুরু, আমরা ভেতরে পারছি না। তোমরা জানো কি না যে এখানে কুঠিবাড়ি, 26শে মার্চের বঙ্গবন্ধুর ঘোষণার পরে 27শে মার্চ এই কুঠিবাড়ি ঘেরা হয়। দিনাজপুরের এবং এই আশেপাশে গ্রামের হাজার হাজার মানুষ কুঠিবাড়ি ঘেরাও করে। এবং এখানে যারা পাকিস্তানি ছিল তারা সেই সময় পালিয়ে যায়। ওই যে একটা রেলওয়ে ব্রিজ আছে, বুঝেছো? এই রেলওয়ে ব্রিজ, এই পাশেই কুঠিবাড়ি, যেখানে ইয়ারা থাকতো, মেইনলি লিডিং পার্টে থাকতো কিন্তু পাকিস্তানিরা। তো 27শে মার্চে দিনাজপুরে বললাম যে হাজার হাজার মানুষ এটা ঘেরাও করে। তো ঘেরাও করার পরে তাদের যে মানে দুরভিসন্ধি, যে বাঙালি অফিসার ক্যাপ্টেন নজরুল, আমাদের বাঙালি ছিলেন উনি, ক্যাপ্টেন ছিলেন, এই তারই নেতৃত্বে আমরা কিন্তু এখানে এই কুঠিবাড়িকে দখল করি। আর তখন কিন্তু এই যে গাছগুলি দেখছো না, এই গাছ কিছু, নদীটা ছিল ওই অনেক দূরে, এখন এই পাশে এসছে। এবং এটা ধুধু ছিল কি বলে পার, নদীর পার, নদীর পার ছিল। আমরা তখন অনেক অস্ত্র সব এখানে নিয়ে জমা করে রেখেছিলাম। তারপর আমাদের একটা হয়েছিল, ট্রেনিং হয়েছিল স্টেডিয়ামে। আমাদের অনেকের শ্রদ্ধ জর্জ ভাই, তোমাদের কেউ চাচা, বাবা বা পরিবারে কেউ মুক্তিযুদ্ধ করেছে? জি, আমার দাদু ছিলেন। এবং আমার এক বন্ধু ছিল, বন্ধু আছে এখনো, মিজানুর রহমান মানু, একসঙ্গে হুইপ, চিরিবন্দরে। তো ওরই নানার একটা বন্দুক ছিল। সেই বন্দুকটা নিয়েই আমার মুক্তিযুদ্ধে যাওয়া, দুজনে একসাথে যাওয়া। এবং বিভিন্ন সময় এখানে যেমন আমরা ইপিআরদের সাথে ছিলাম আমি, তো আমরা এখান থেকে প্রতিরোধ, যখন 10 মাইলের সবচেয়ে বড় প্রতিরোধটা যখন ভেঙে গেল, আমরা টিকতে পারলাম না, তারপর আমরা চলে এলাম কিন্তু শহর থেকে ধীরে 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 আমরা বাদনা হারে গেলাম। বাদনা স্কুল আছে ওখানে, বাদনা জংশন আছে রেলে, ওখানে গেলাম। ওখান থেকে আমরা ওখানে যখন টিকতে পারলাম না, কারণ আমাদের যে অস্ত্রগুলি ছিল, ইপিআরের যে অস্ত্রগুলি, পুলিশের যে অস্ত্র ছিল, এগুলো কিন্তু একেবারে হালকা অস্ত্র, রাইফেল, টুইন মর্টার, এলএমজি, এই ধরনের অস্ত্র ছিল। আর তাদের কাছে খুব ভারী ভারী অস্ত্র, কামান পর্যন্ত ছিল। তো আমরা ওই থেকে পুরমাইল ক্যাম্প থেকে, যেটা ইয়ত ক্যাম্প, সেখান থেকে আমরা চলে গেলাম শিলিগুড়ি পানিঘাটায়। শিলিগুড়ি পানিঘাটায় ওখানে একটা রিকগনাইজড ক্যাম্প ছিল, ট্রেনিং ক্যাম্প। তো সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে তো আমাদের ট্রেনিং শুরু হওয়ার আগে যারা এই মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ে, তাদের সবারই বুকে নাম্বার দিয়ে ছবি তুলে তারপরে ট্রেনিং শুরু হতো। যেমন আমার নাম্বার ছিল সেই সময় 4496, 4496। তো আমরা ওইখানে এই ট্রেনিং নিলাম। ট্রেনিং নেওয়ার পরে ওইখানে আমাদের অবশ্য 28 দিন ট্রেনিং হতো মুক্তিযোদ্ধাদের, এফএফদের। তো ওখানে আমাদের একটা গ্রুপ ছিল, যেহেতু আমরা এক্সপ্লোসিভ ট্রেনিং অনেক আগে সেকেন্ড বেঙ্গলের আর্মিদের কাছে নিয়েছি, যার জন্য আমাদের 7 দিনে একটা মানে শর্ট ট্রেনিং দিল, সিকিউরিটি ট্রেনিং। যে ট্রেনিংটা হচ্ছে যে ওই শহরের ভেতরে এসে খোঁজ খবর নিয়ে যাওয়া, যে মানে শত্রু সেনাদের অবস্থান কোথায় কোথায়, তাদের অস্ত্র কি আছে, যে অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করে। এই তো আমরা আবার কখনো কখনো আবার গেরিলা অ্যাক্টিভিটি চালাতে হতো, কখনো কখনো আমরা সমরে যুদ্ধ করেছি। যেমন কি বলে আমাদের সবচেয়ে বড় অপারেশনটা, যুদ্ধটা ছিল এইখানে শেষে, কি হলো খানপুরে। খানপুরে প্রথম অপারেশনটা কোথায় ছিল? আমার প্রথম অপারেশনটা আমরা 9 জন এসেছিলাম।
আমার এখানে ফুলবাড়ি বাস স্ট্যান্ড জানা আছে মনে হয়। তো ফুলবাড়ি বাস স্ট্যান্ড ওই যে রেলওয়ে ইয়েটা আছে, লাইনটা চলে গেছে না পার্বতীপুরের দিকে, তো কিছু দূর সামনে গিয়ে একটা ছোট্ট রেলওয়ে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা আমরা উড়িয়েছিলাম প্রথম। এটা হচ্ছে জুলাই মাসে প্রথম অপারেশন, ফার্স্ট অপারেশন। তখন কিন্তু ট্রেনিংয়ে যাইনি। হ্যাঁ, ট্রেনিং না যায় না ওই যে আর্মি বেঙ্গল রেজিমেন্টের কাছে আমরা আগেই ট্রেনিং নিয়েছিলাম। হ্যাঁ, তো প্রথম ওটা কাজ করি। তারপরে কিন্তু আমরা ট্রেনিংয়ে নেওয়ার পরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমাদের পাঠাতো এই 7 নম্বর সেক্টর থেকে, যেসব জায়গায় যুদ্ধ করেছি সেই জায়গাগুলি যতটুকু পারা যায় দেখার জন্য আমরা এখন যাবো। চলো। ওই যে একটা লাল ইয়ে দেখা যাচ্ছে না, ওই যে লাল ওইটা কিন্তু চেকপোস্ট। হ্যাঁ, তখন তো ইপিআর ছিল, স্পাইস রাইফেল। তো এর এরিয়াটা এই পর্যন্ত ছিল, বুঝছো। তার পাশেই ছিল চর। সেই চরের উপরেই হ্যাঁ হাজার হাজার মানুষ যারা এই ইয়েটাকে দখল করার জন্য বাঙালিরা এসেছিল। আর এটা তো সেক্টর হেডকোয়ার্টার বিজিবির, আগে এটা ছিল ইপিআরের হেডকোয়ার্টার। এটা কি বলে তোমার কুটিবাড়ি বলে পরিচিত, এখন কুটিবাড়ি বলে। ভেতরে তো নিরস্ত্র বাঙালি আমাদের ইপিআররা, আর আগেই তো নিরস্ত্র করা হয়েছে। তা আমরা যোগাযোগ রেখেছিলাম আগের থেকে। তা এখন আমাদের দায়িত্বটা ছিল যে কীভাবে তাদের উদ্ধার করব। ভেতরের অবস্থা তো আমরা জানি না, কত অস্ত্র আছে, কার আছে কাছে, এবং এত কম বাঙালি অফিসার ছিল। যেমন একজন ক্যাপ্টেন নজরুল ইসলাম, উনি ক্যাপ্টেন ছিলেন বাঙালি, তো তারই নিয়ন্ত্রণেই তারা ছিল। তা আমরা বাইরের থেকে কোথায় কি আছে, হ্যাঁ কোথায় কাকে কীভাবে পাবো, কাকে কীভাবে উদ্ধার করব, বা আমরাই বা কীভাবে আক্রমণ করব, এই বিষয়টা আমাদের কাছে একেবারে মানে আননোন ছিল। না না, এটা পরিকল্পিত ছিলই না। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে, আমরা সামনেও যেতে পারছি না ওইদিকে, এবং পেছনে কোথায় গিয়ে দাঁড়াবো, হ্যাঁ আমাদের অবস্থানটা কী হবে এটাও ঠিক করতে পারছিলাম না। নিজেরা একটা আশঙ্কায় ছিলাম, আতঙ্কে ছিলাম। যাই হোক, তো হাজার হাজার মানুষ, তো এই মানুষের গর্জন তর্জন, আর এত মানুষের সবাই কেমন জানি ভীত, একজন মানুষও সাহসী হয়ে গেল। হ্যাঁ, সবাই তখন জীবনের তোয়াক্কা না করে সবাই ছোটা শুরু করলো। এতে করে ভেতরে যারা ছিল তারা কিন্তু মানে পাকিস্তানিরা তারা দুর্বল হয়ে গেল। ওখানে কয়েকজন মারা গেছিল পাকিস্তানিয়ে। আর গোলাগুলিটা কিন্তু ওইভাবে যেভাবে আমরা মনে করছিলাম ভীত হয়েছিল, সেভাবে তারা কিন্তু সেভাবে ওইভাবে গোলাগুলি করার আর কোনো সাহসই পায়নি। হ্যাঁ, পরে কিছু পালিয়ে গেছিল এই দিক দিয়ে, তো বিলের দিকে ধরা পড়ে সেখানে মারা গেছিল। কুঠিবাড়ি যুদ্ধে কতজন শহীদ হয়েছিল? কুঠিবাড়ি যুদ্ধে ওইভাবে শহীদ, তবে ওইখানে ভেতরে 3-4 জন ইয়েরা মারা গেছিল, কিন্তু পাকিস্তানি ইয়েরা। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তো আমরা মূলত যুদ্ধ করেছিলাম এই যে ইন্ডিয়ার বর্ডারটা যেটা আছে, হ্যাঁ যে ওই বর্ডারটা, ঘেরাটা, জি এই জায়গাটায় মেইনলি বড় যুদ্ধটা হয়েছিল। এটা এপ্রিলের শেষ সপ্তাহে। হ্যাঁ, এপ্রিলের শেষ সপ্তাহে খুবই হঠাৎ করে সকালবেলা খান সেনারা তুমুল, যেমন তোমার রাইফেল ফায়ার করছে, রাইফেল দিয়ে এলএমজি, এমএমজি, হ্যাঁ মিডিয়াম মেশিন গান, তারপর তোমার কি বলে এইচএমজি, জি এগুলি দিয়ে ফায়ার, তার সাথে সাথে সিরিঞ্জ, মটার, 6 এগুলি মারা শুরু করে সমানে। জি, এবং কিছু বোম পড়ছে এই পাশে, তারা মানে কৌশলগতভাবে যে শেলিং বলে এটাকে, যে বোম ফেলে, কৌশলগতভাবে বাংলাদেশের ভিতরে কখনো ফেলছে, এখন ইন্ডিয়ার ওই যে রাধিকাপুর স্টেশন আছে তার ওই পারে ফেলছে, যেন আমরা কোনো দিক থেকে বের হতে না পারি। তুমি মিলে প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ, কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের ওই যে তারকাটা ঘেরা দেখছো না, ওইটাই কিন্তু ইন্ডিয়া। হ্যাঁ, তো ওর ওই পাশেই, ওই ইন্ডিয়া তারকাটা ঘেরা ওই পাশেই ছিল আমাদের অবস্থান। হ্যাঁ, ওখান থেকেই পাক সেনাদের সাথে আমাদের শেষ যুদ্ধটা হয়েছিল। এবং সত্যি কথা কি, আমাদের
যারা শরণার্থী ছিল এখানে একেবারে দেশে আর হয়ে গেল, ছুটাছুটি শুরু করলো। কারণ নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট জায়গায় যে গোলা পড়ছে সেটা না, কিন্তু চারিদিকে আমাদের অবস্থানটা সামনে ছিল। তো এখানে তারা সামনে গুলি করছিল তারা, এবং কিছু কিছু গুলি মনে হচ্ছিল তারা গাছের উপর থেকে বসে করছে, যাতে এখন মাটিতে বিঁধে যাচ্ছিল। তো এখানে প্রায় 50 জনের মতো শরণার্থী এবং মুক্তিযোদ্ধা মিলে শহীদ হয়েছে। বিকেলে আবার বিএসএফ ক্যাম্পে, যে বর্ডার এখানে ক্যাম্প আছে, তার ক্যাম্পে দক্ষিণ দিকে একটা গোলা পড়লো, ক্যাম্পের দক্ষিণ ধারে, দক্ষিণ অংশটা ভেঙে গেল, তারাও সরে গেল এখান থেকে। তখন আমরা সন্ধ্যার চলে গেলাম ডালিমগাঁয়ে। শরণার্থীগুলো সরে গেল, এখানে দূরে চলে, মানে নিরাপদ আশ্রয়ে চলে গেল সবাই ওই মুহূর্তে। হ্যাঁ, আমরা চলে ডালিমগাঁয়ে। ডালিমগাঁয়ে গিয়ে একটা গোডাউনে থাকলাম রাতে, পরে একটা ক্যাম্প তৈরি করলাম ওইখানে। পরে ওখান থেকে আমরা চলে গেলাম কুরমাইল ক্যাম্পে, ইয়ত ক্যাম্প। হ্যাঁ, আর ওখান থেকে আমরা শিলিগুড়ি, পানিঘাটা আমাদের ট্রেনিং সেন্টার ছিল। তারপরে কিন্তু যুদ্ধটা একেবারে পরিকল্পিত হয়েছিল। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে আসতে পারতাম না। আমাকে আমার টিমকে যেখানে তারা পাঠাতেন সেক্টর, সেখানে আমাকে যেত, সেখানে গিয়ে যুদ্ধ করতে, এবং সেখানে ওরা যেই নির্দেশনাটা দিতেন সেই নির্দেশনা মান। আপনি যে এত দেশকে স্বাধীন করার জন্য এত কষ্ট করলেন, প্রথমে যখন আপনি আপনার বাড়ি পরিবারকে ছেড়ে আসলেন যুদ্ধ করার জন্য, তখন আপনার পরিবার থেকে বাধা আসেনি? বাধা মানে কি, 14 তারিখ যেটা একেবারেই শেষ দিন দিনাজপুরে আমাদের, সেদিন কিন্তু আমার নানির বাড়ি গিয়েতে মঙ্গলপুর, ওই যে উপজেলা চেয়ারম্যান আছে কাহারুলে, ও আমার মামাতো ভাই হয়। তো নানি বাড়িতে দুপুরবেলা কিন্তু আমি রাগারাগি করে, যেহেতু আমার ইপিআদের সাথে একটা যোগাযোগ ছিল, আমাকে দুপুরে রাগারাগি করে আমি পাঠিয়ে দিয়েছিলাম এই মা বোন এদেরকে, ছোট ভাই এদেরকে। আর সন্ধ্যায় আমি এসেছি, আমি আর মানুষ কথা বলে হয়েছিল, আমরা দুজনই সন্ধ্যায়। তখন শহরে কিন্তু লোকজনই নেই, আর শহরও গোলা পড়ছিল। ওই যে বললাম থেকে সৈয়দপুর থেকে আসছিল ওরা, দরমেল থেকে অবস্থান, এই দরমেল অবস্থান থেকে আমরা সরা শুরু করলাম। কিন্তু পাকিস্তান সেনারা কিন্তু বিরাট এলাকায়, ওই দিক থেকে একেবারে ওই দিক পর্যন্ত বিশাল এলাকা নিয়ে তারা কিন্তু এখানে সৈন্য সমাবেশ করে হামলা করেছিল। আমরা কিন্তু পরে গিয়ে ডালিমগাঁয়ে একটা ক্যাম্প করেছিলাম। তো ওই রাতে আমরা একটা ইয়েতে ছিলাম, গোডাউনে। তো যাওয়ার পথে এই রাধিকাপুর এবং ডালিমগাঁ মাঝামাঝি জায়গায় তো ওই কয়েকটা ইন্ডিয়ান আর্মির গাড়ি এলো, বিএসএফের, আমাদের দেখে থামলেন। তো আমি খেয়াল করেছি যে ব্রিগেডিয়ার মজুমদার ছিলেন গাড়িতে, ফর্সা করে শর্ট ফিগার। তো তার সাথে আরও কিছু অফিসার ছিলেন, তারই মধ্যে সম্ভবত কোনো মেজর হবে অথবা কর্নেল, ঠিক আমি করতে পারিনি। তো ওই কর্নেল বা মেজর বললেন যে স্যার এই যে এরাই ওই আমাদের টেরিটরি থেকে পয়েন্ট আউট করে, গুলি করে পয়েন্ট আউট করে, আর ওই ঠিক ওই অনুযায়ী খান সেনারা সেখানে গোলা ফেলে ফায়ার করে। আমরা খুব মানে শক হলাম যে দেশের জন্য যুদ্ধ করছি, জীবন বাজি রেখে আমরা খান সেনার আমরা দালালি করছি যে আমরা ফায়ার করলাম, যে ফায়ারটা একটা চিহ্ন নিশানা, তারা ওই অনুযায়ী ফায়ার করলো। তো যেহেতু ভারত ইন্ডিয়া তাদের দেশ, তাদের কথা থামলাম কিছুক্ষণ, তারপর কথাবার্তা বললাম। তো ব্রিগেডিয়ার মজুমদার অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, আর আমাদের বয়স তো তখন অনেক কম, সেকেন্ড ইয়ারে পড়ি। তো উনি আমলে নিলেন না কিন্তু কথাটা, ওই কর্নেল অথবা মেজরে না নিয়ে আমাদের ছেড়ে দিলেন। তো আমরা তখন চলে গেলাম, চলে গিয়ে ডালিমে আপাতত একটা গোডাউনে আশ্রয় নিলাম বলে চলে। পরে ওখানে ক্যাম্প করলাম, ক্যাম্প করে কয়েকদিন থাকার পর আবার চলে গেলাম কুরমাইল ক্যাম্প। এখানে প্রথমবার যে আওয়ামী লীগ ক্ষমতায় এলো এই যে 96 সালে, তো তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ, উনি এই ক্যাম্পের দায়িত্বে ছিলেন। তো ওখানে গেলাম, ওখানে আমরা কিছু ট্রেনিং নিয়েছিলাম। সেকেন্ড বেঙ্গল ছিল ওখানে, বেঙ্গলের কিছু বাংলাদেশে আর্মিরা ছিল, ওখানে আমরা ট্রেনিং নিলাম। এক্সপ্লোসিভ এমনি ওখানে তো ইয়ত ক্যাম্প, কিন্তু ওটা একেবারে সরকারিভাবে, যেটা আমাদের বাংলাদেশ সরকার ট্রেনিং দিয়ে বললাম না যে বুকে নাম্বার দিয়ে, সেটা কিন্তু পরে এটা একটা ইয়ত ক্যাম্প ছিল, এখান থেকেই ট্রেনিংয়ে নিয়ে যাচ্ছিল। তো ওখানে আমরা সেকেন্ড বেঙ্গলের কাছে ট্রেনিং নিয়েছিলাম, এক্সপ্লোসিভ ট্রেনিং নিয়েছিলাম, তারপরে বিভিন্ন অস্ত্রের ট্রেনিং নিয়েছিলাম। এবং এই এক্সপ্লোসিভ ট্রেনিং, অস্ত্রের ট্রেনিংয়ে আমরা জুলাই মাসের শেষ থেকে কিন্তু আমরা অপারেশন শুরু করি ভেতরে এসে। পরে আমরা ওখান থেকে পানিঘাটা যাই শিলিগুড়ি, ওখান থেকে ট্রেনিং নিয়ে তখন আমরা বাঁধা পড়ে যাই একেবারে এই 7 সেক্টরের আন্ডারে যুদ্ধ।
হ্যাঁ, তো ওনারা যখন যেখানে পাঠাতেন 7 নির্দেশিত হয়ে যেখানে যেখানে যুদ্ধ করতে পাঠাতেন সেখানে আমরা যুদ্ধ করতাম। তার মানে পরের যুদ্ধগুলো সব পরিকল্পিত হ্যাঁ, একেবারেই পরিকল্পিত একেবারে। আচ্ছা, আপনাদের একটা টিম কতজনের ছিল? টিম যেমন প্লাটুন থেকে 11 জনের। তো আমাদের আমরা যেহেতু ভেতরে আসতাম, প্রায় আসতাম, যার জন্য আমাদের মধ্যে 9 জনের একটা টিম ছিল। একটা রেগুলার যে বাহিনী থাকে তাদের মতো করে আমাদের লেফট রাইট করাতো সকালে, হ্যাঁ, তারপরে কি বলে দুপুরে খাবার দিত, তা আবার বিকেলে লেফট রাইট করাতো। এই ধরনের ট্রেনিং এর ভেতরেই আমরা ছিলাম। আর আমাদের মতো কিছু যারা তারা সেকেন্ড বেঙ্গলের যে আর্মিরা ছিল, অফিসাররা ছিল, তারা যখন দেখলো যে আমাদের মধ্যে কিছু আছে যাদের দিয়ে এখনই ট্রেনিং, এমনি ছোটোখাটো ট্রেনিং দিয়ে ভেতরে পাঠানো যায়, তারা তখন আমাদের ট্রেনিং দিয়েছিল, এক্সপ্লোসিভ ট্রেনিং, যেটা ওই যে ব্রিজ ট্রিজ ঘর বাড়ি এগুলি উড়ায় দেয়। তারপরে ভারী অস্ত্র তো এখানে ছিল না, তারপরে যেমন স্টেন গান, তারপরে কি বলে LNG, এইগুলি ট্রেনিং দিয়ে ভেতরে পাঠাতো এক্সপ্লোসিভ দিয়ে এই অপারেশনগুলি করার জন্য। আচ্ছা, আপনার টিমে আপনার পজিশনটা কি ছিল? আমার টিমে আমি ওই টিমের কমান্ডার ছিলাম। হ্যাঁ, আমি ওই টিমকে নেতৃত্ব দিতাম এবং বরাবরই। তো সেদিনের যুদ্ধে তো আমরা অনেকেই ছিলাম, যারা আমরা শহর থেকে যুদ্ধ করতে করতে এখানে এসেছি তারাও, তারপরে এই এলাকার লোকজন। তো সেদিনের যুদ্ধে এই এলাকারই একজন, হ্যাঁ, যিনি আমার সহযোদ্ধা ছিলেন বা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছিলেন, হ্যাঁ, ওনার নাম সৈয়দ মোজাম্মেল হক। হ্যাঁ, তো ওনার কাছে তোমরা কিছু শোনো। মোজাম্মেল ভাই, আপনি আসেন, একটু আসেন। ইনি হচ্ছেন সৈয়দ মোজাম্মেল হক, সেই দিনের সহযোদ্ধা। হ্যাঁ মোজাম্মেল ভাই, সেদিন তো আপনি এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। জি। তো সেই দিনের যুদ্ধের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ওদেরকে শোনান। আমরা যখন এই বাংলাদেশের সীমানা ছেড়ে ভারতের সীমানা রাধিকাপুরে যাই, সেখানে অবস্থান করছিলাম এবং পাক সেনার বিরুদ্ধে কিন্তু আমরা ফায়ার দিচ্ছিলাম, যা যা হাতিয়ার আমাদের কাছে ছিল ফায়ার দিচ্ছিলাম। সেদিন সকালবেলা এই রাধিকাপুরে ওই ইঞ্জিনটা দাঁড়াইছিল, সেটা ছিল কয়লার ইঞ্জিন, ইন্ডিয়ান। হ্যাঁ, এবং পাক সেনার গুলি ড্রাইভারের হাতে লাগলো। হাতে লাগার পরে তো সবাই ভয় পাইল এবং আমরা আশা করছিলাম যে হয়তো ভারত সরকার একটা বড় ধরনের অ্যাকশন নেবে, কিন্তু না, একটু পরেই ফায়ার এবং বোম্বিং অনর্গল শুরু হলো। তাতে আমরা মুক্তিযোদ্ধারা ওখানে টেকতে পারিনি এবং স্থানীয় লোকসহ আমরা এখান থেকে চলে যাই। মুক্তিযুদ্ধকে জানো ৮৩তম পর্বের কুইজ। শফিকুল হক ছুটু কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? এ সেক্টর ৭, বি সেক্টর ৮, সি সেক্টর ১, ডি সেক্টর ২। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 1624 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৮২তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, চণ্ডীপুর গণহত্যা হয় কত তারিখে? সঠিক উত্তর বি ১৭ এপ্রিল। এই পর্বের বিজয়ীরা নূর নবী, জাহাঙ্গীর ও খোরশেদা জামান। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। মাগো তোমার সোনা মানিক ছুটি হলেও ফিরবে না। মাগো তোমার সোনা মানিক ছুটি হলেও ফিরবে না। মাগো মাগো তোমার সোনা মানিক। মহান মুক্তিযুদ্ধকে এবং এই বিশাল বিজয়কে স্মৃতিময় করে রাখার জন্য কিন্তু এই স্মৃতিসৌধ, যেন এখানে যারা আসবেন এটা দেখলেই মুক্তিযুদ্ধের কথা মনে পড়বে, হ্যাঁ, মুক্তিযোদ্ধার কথা মনে পড়বে এবং মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তাদের কথা মনে পড়বে।
এখানে দেখো যে এখানে একেবারে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিষয়গুলি এখানে বিবরিত আছে ইয়ের মাধ্যমে। নীড়ের পাখি 6 দফা মানতে হবে। তোমার মানি ফিরবে না। যুদ্ধ কিভাবে হয়েছিল, কারা কত সংখ্যায় মুক্তিযোদ্ধা ছিল, কত সংখ্যায় মিত্রবাহিনীর যোদ্ধা ছিল, এবং খান সেনার অবস্থান কত শক্ত ছিল এখানে, এবং যুদ্ধতে কতখানি যুদ্ধ চলেছে, রেজাল্টে কি হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই বিজয়ী হয়েছিলাম এখানে। এই যুদ্ধ সম্পর্কে আমাদের যে কমান্ডার এই সদর উপজেলা লোকমান হাকিম, এই দাউদপুরে আমাদেরকে আগা দিনে ইন্ডিয়ায় বড়াহার আমাদেরকে ট্রেনিং দেওয়াইছিল, যে বললো যে আপনাদের দেশ স্বাধীন হবে কয়েকদিনের মধ্যে, এখানে আপনারা ট্রেনিং দেন। বাংলাদেশে মোহনপুর ত্রিশুলা নামে একটা জায়গা আছে, এখানে খানদের শক্ত ঘাঁটি, এখানে আমাদের দখল করতে হবে। আমরা পাশে আমরা থাকবো, এইখানে বিএসএফ থাকবে, ইন্ডিয়ান আর্মি আর মুক্তিযোদ্ধারা স্বয়ং থাকবে। এইখানে ইয়ে করার জন্য, দখল করার জন্য 36টা বলে আর্টিলারি গান, একটার ওজন 30 কেজি, 36টা ছিল। পরের দিন ওটা 1971 সালে 7ই নভেম্বর এই জায়গাটা দখল হয়। তার আগে 6 নভেম্বর ইন্ডিয়ান এতে ঢালাপুকুর বলে, ওইখানে আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া ছিল, যে ওইখানে আমাদের একটা বাংলাদেশের পাকিস্তানের শক্ত ঘাঁটি আছে, এটাকে দখল করতে হবে। আমরা ওইখানে করলাম, রাত্রিতে ভর রাত্রিতে আমরা এটা দখল করলাম। এখানে আমাদের প্রফুল্ল নামে এক মুক্তিযোদ্ধা এখানে মৃত্যুবরণ করে, আর সাদেক নামে একটা মুক্তিযোদ্ধার ডান পা উড়ে যায়। আর ইন্ডিয়ান মিত্রবাহিনী প্রায় 15-20টা ইন্ডিয়ান মিত্রবাহিনী আমরা দেখতেছি যে সকালে দেখতেছি যে সব মারা গেছে। তারপরে আমাদেরকে ওইখানে বলছিল যে এইখানে ট্যাঙ্ক থাকবে 86টা ট্যাঙ্ক, তার 86টা ট্যাঙ্ক, এবং দিনের মধ্যে দুপুরের মধ্যে ওই হেলিকপ্টার ট্যাঙ্ক ছিল, আর হেলিকপ্টার, আর যে তোমরা তো শুনছো যে বিমান, এখানে বিমান, সেই বিমান আকাশ এই 8ই নভেম্বর শুরু হয়, এখান থেকে রামসাগর মারে। এইরকম করে আমাদের হলো। তারপরে দিনে আবার ওই সামনে আমাদেরকে দখল করার যেটা দখল করলাম, আবার ইন্ডিয়ান পাকিস্তানি খান সেনারা আমাদেরকে আবার আক্রমণ করলো। আমরা আস্তে আস্তে আগাই যেতে ধরলাম। এখানে আমাদের মা বোনকে তোমার মতো ইয়ং বয়সের মেয়েকে এখানে ধরে নিয়ে আসছিল, এবং যখন আমরা পাইলাম তখন ওরা কান্দাকাটি করলো। তারপরে 2টা বিহারি ছেলেকে ধরলাম, এবং ব্যাংকারে ফের প্রত্যেকটা ব্যাংকারে কোরআন শরীফ ছিল। তো এরকম মানে ছোটোখাটো জয় পরাজয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের মহান বিজয়। হ্যাঁ, আমরা 16ই ডিসেম্বর দিনাজপুর মুক্ত হয়েছে। হ্যাঁ, আমরা এই মুক্তিযুদ্ধে যে প্রাপ্তিটা, তাই না, কোনোদিন হবে কি হবে না এটা কিন্তু আমরা কখনো চিন্তা আমাদের অনুভূতিতেই ছিল না। মৃত্যুকে অনেক কাছের থেকে দেখছি, সহযোদ্ধাদেরকে মরতে দেখছি, তারপরেও অনেককেই দেখছি আর কি, মৃত্যু যে কত কঠিন হয় এটাও দেখছি। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে আজকের এই মুক্তিযুদ্ধের যত অনুভূতি আছে, যে স্মৃতি আছে, এগুলাকে নতুন করে মানে স্মরণ করতে আর ইচ্ছা করে না। এই জন্যই যে আজকে 43 বছর পরে নতুন করে মুক্তিযোদ্ধার জন্ম হয় বাংলাদেশে। অত্যন্ত দুঃখের বিষয় এটা। যারা অরিজিনালি যুদ্ধ করছে, আমার কিন্তু তোমাদের বয়সে যুদ্ধ করার কথা নয়। হ্যাঁ, এবং এত কৈশোরে যারা মানুষ মারা দেখে বা মানুষ মারে, তাদের মেন্টালিটি কিন্তু সুস্থ থাকার কথা না। একটা মানুষ খুন করা খুব কঠিন ব্যাপার কিন্তু, এবং এই কাজটা যারা করে তারা মেন্টালি ভালো থাকে না। যাই হোক, এগুলোকে আমরা কাটাই আসছি। তো তারপরেও আমরা আশা করছিলাম যে এই দেশটা একটা ভালো, আমাদের যুদ্ধ কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, কারণ আমি যদি মরে যেতাম আমি কিছুই পাইতাম না, ঠিক কিনা? আমার চাওয়ারও কিছু নেই। আমি ভাতা তুলি না, কিন্তু এই পারিপার্শ্বিক অবস্থার কারণে আমি ভাতা তুলি না। আমি ডাটাবেজও পূরণ করি, মুক্তিযোদ্ধা তালিকা নাম রাখবো না, সেই কারণে আমি তালিকা পূরণ করিনি।
এবং আমার ফ্যামিলিকে বলে দিয়েছি ওই যে রাষ্ট্রীয় প্রহসন, একটা প্রহসন মার্কা, ওই যে রাষ্ট্রীয় মর্যাদা, হ্যাঁ, ওই মরে গেলে একটা পতাকা দেয়, গার্ড অব অনার দেয়, কারণ আমি অমুক্তিযোদ্ধাদের ভিড়ে আমি হারাতে চাই না।